করতেছি বিভিন্নভাবে, এবং আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা উনিও যোগাযোগ করতেছেন, তৃণমূল সবাই পরামর্শ নিচ্ছেন, এবং আমরা অচিরেই আমরা কর্মসূচি ঘোষণা করব। এবং যে কর্মসূচি বাংলাদেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, গণতান্ত্রিক বাংলাদেশ হিসাবে আবার আমরা ঘুরে দাঁড়াতে চাই, সেজন্য আমরা একটু সবাইকে ইনভলভ করে আমরা কর্মসূচি ঘোষণা করব। এবং আমরা আশা করতেছি আগামীকালকে আমরা যতদূর সম্ভব আমরা গুছিয়ে এনেছি, বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে, যারা সংসদ সদস্য আছে তাদের সাথেও আমরা মত বিনিময় করেছি, যারা কারাগারে আছে তাদের সাথে তো অতটা সম্ভব হয়নি, যারা দেশের ভিতরে আত্মগোপনে আছে, দেশের বাইরে আছে, তাদের সাথেও আমাদের আলোচনা চলছে। আমরা আশা করতেছি আগামীকালকে আমরা একটা ধারাবাহিক কর্মসূচি আমরা দিতে সক্ষম হব। আপনি জানেন আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল, আমরা হঠাৎ করেই তো রাজনৈতিক কোনো কর্মসূচি, আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা যায় না, তার আগে মতামত নিতে হয়, তার আগে বিভিন্ন পরামর্শ নিতে হয়, এবং সেই পরামর্শগুলো আমরা নিয়েছি। অনেকে ভাবতে পারে যে আওয়ামী লীগ 17-18 তারিখের লকডাউন কর্মসূচির পরে আর কোনো কথা নেই, এটা যেমন কিছু লোকে বলে, এটা বলবে, আবার অনেকে বলে যে আওয়ামী লীগের এখনই কর্মসূচি দেওয়া উচিত, এটাও আছে। আবার অনেকে বলে আরেকটু সময় নিয়ে দেওয়া উচিত। তিন ধরনের মতামত আছে, তিনটাকে মিলিয়ে তো আমাদের একটা জায়গায় বসতে হবে। সেজন্য আমরা আগাচ্ছি এবং আমরা আশা করতেছি আগামীকাল বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা কর্মসূচির শুভ সূচনা করব। এবং কর্মসূচির লক্ষ্য তো একটাই, আমরা দেখেছি যে কর্মসূচির লক্ষ্য একটাই। এবং আপনার কথা মনে হচ্ছে আগামীকালকে আপনার কর্মসূচি ঘোষণা করবেন এবং লম্বা কর্মসূচি থাকবে। কোন একটা আইডিয়া দেওয়া যায়, ধারণা দেওয়া যায় কি ধরনের কর্মসূচি? মূলত লক্ষ্য তো একটাই, সেটা হলো অবৈধ দখলদার এই ফ্যাসিস্ট ইউনূস সরকারকে পদত্যাগকে বাধ্য করা, অর্থাৎ স্টেপ ডাউন ইউনূস, স্টেপ ডাউন ইউনূস, এটাই আমাদের মূল লক্ষ্য। এর পাশাপাশি তারা এর মাঝে সুপ্রিম কোর্টের মাধ্যমে পাশ করিয়ে নিয়েছে যেটা, যে তত্ত্বাবধায়ক সরকার এই ইলেকশনে না, পরবর্তী ইলেকশনে তত্ত্বাবধায়ক সরকার আসবে, মানে হচ্ছে ইউনূস সরকারের অধীনে ইলেকশনটা হবে, যে এটা কিন্তু বিএনপিও চায়। এখন শোনেন, অনেকে অনেক কারণে চায়, আবার অনেকে চায় না, এরও কতগুলো যৌক্তিক কারণ আছে। আর আমরা বাংলাদেশ আওয়ামী লীগ, আমরা মনে করি বৃহত্তর জনগণের অংশ হিসাবে, আমরা দেশপ্রেমিক ও গণতান্ত্রিক দল হিসাবে একজন দেশ বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী, মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃতকারী হিসাবে ইতিমধ্যেই এই দখলদার ইউনূস সরকার নিজেকে প্রতিষ্ঠা করেছে। সুতরাং উনি বলেছেন, হ্যাঁ, একজন বলেছেন যে জিয়া হচ্ছে স্বাধীনতার ঘোষক, অন্য কেউ না, অন্য কেউ না। মানেটাই হলো উনি পক্ষপাতে নিজেকে জড়াচ্ছেন ইতিহাস বিকৃতকারী হিসাবে, এবং মুক্তিযুদ্ধের মূল যে ইতিহাস, সেই ইতিহাসের সাথে উনি বিশ্বাসঘাতকতা করছেন। উনি একজন বিশ্বাসঘাতক, উনি বাংলাদেশের মানুষের সাথেও বিশ্বাসঘাতকতা করছেন, ইতিহাস বিকৃতকারী। সুতরাং এই ধরনের বিতর্কিত মানুষের অধীনে কোন নির্বাচন, যে সুষ্ঠু নির্বাচন, অবাধ নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচন হতে পারে না, এর প্রমাণ কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই রাখছেন। অতএব আমাদের কথা তো একটাই, আমাদের লক্ষ্য একটাই। আমরা মনে করি, দেশবাসী মনে করে, এই দখলদার সরকারকে যত দ্রুত আমরা পতন ঘটাতে পারবো গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে, জনগণের গণজাগরণের মধ্য দিয়ে, গণ অভ্যুত্থান ঘটিয়ে যত দ্রুত এই দখলদার ইউনূস সরকারকে এবং তার দোসরদেরকে এবং তার ঠ্যাঙারে বাহিনী, যারা দেশে অশান্তি সৃষ্টি করে একটি দোজকে পরিণত করেছে আমাদের শান্তির বাংলাদেশকে, সেই জন্য আমাদের লক্ষ্য অবৈধ দখলদার ইউনূস সরকারকে অনতিবিলম্বে পদত্যাগে বাধ্য করা। এখন যে ষড়যন্ত্রটা হচ্ছে, উনি ইতিহাস বিকৃতি শুরু করেছে, কোন পক্ষ নিয়েছে, উনি তো পক্ষ নিয়েইছেন।
উনি যে পক্ষ নিয়েই উনি নিরপেক্ষ হিসাবে যেভাবে নিজেকে প্রকাশ করতে চেয়েছিলেন শুরুতে, উনি কিন্তু প্রকাশিত হয়েছেন এখন ভিন্ন রূপে। সেই রূপটা বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে পরিষ্কার। উনি যুদ্ধ অপরাধী এবং ইতিহাস বিকৃতকারী। মূলত বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিজয়কে উনি গ্রহণ করতে পারেনি। এটা যে দলগুলো নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে তারা সব দলগুলা বলছে আওয়ামী লীগ যাতে ইলেকশন করতে না পারে। এমনকি নুরুর দলের সেক্রেটারি রাশেদ গতকালকে বলেছেন আওয়ামী লীগের কেউ যাতে স্বতন্ত্র হিসেবে ইলেকশন করতে না পারে। আজকে এনসিপি বলেছে জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে ইলেকশনের সুযোগ করার চেষ্টা চলতেছে, এটা তারা কোনো অবস্থাতেই হতে দেবে না। ব্যাপারটা হলো কি, আমরা যে আমাদের দলের যে প্রাসঙ্গিকতা এবং আওয়ামী লীগের যে ব্যাপক জনসমর্থন আছে, এটাই হলো তাদের মূল কারণ। এটা হলো তাদের ভয়। এই ভয়ের কারণে তারা সবসময় দিনে দিবা স্বপ্ন দেখে, এরা ভয়ে থাকে, এরা ভয়ে কাঁপতে থাকে। আওয়ামী লীগের প্রতি তাদের ভয়টা হলো আওয়ামী লীগের জনপ্রিয়তার ভয়। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে স্বাভাবিক রাজনীতি করার সুযোগ পেলে, এবং এটা আওয়ামী লীগের গণতান্ত্রিক সাংবিধানিক অধিকার, বেআইনিভাবে যেটা বন্ধ রেখেছে সেটাকে গায়ের জোরে তারা টিকিয়ে রাখতে চায়। এইগুলো হলো তাদের সকলের বক্তব্যের একটাই লক্ষ্য। কারণ সবাই জানে তাদের নিজেদের পায়ের তলায় তাদের অপকর্মে, দুষ্কর্মে এবং তাদের মুখোশ ইতিমধ্যেই মানুষের কাছে প্রকাশিত হয়েছে। সে কারণে তারা আওয়ামী লীগের বাদ দেওয়ার জন্য, আওয়ামী লীগের বিচার করার জন্য, আওয়ামী লীগের সভাপতি দেশরত্ন শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলার জন্য তার রায় দিয়েছে, ক্যাঙ্গারু কোর্ট করেছে। এগুলো তাদের একটাই লক্ষ্য, বাংলাদেশে ফ্যাসিস্টদের এবং লুটেরাদের, দুর্নীতিবাজদের এবং স্বাধীনতা বিরোধীদের, মুক্তিযুদ্ধের ইতিহাস বিরোধী শক্তিকে টিকিয়ে রাখা। অর্থাৎ পাকিস্তানি শুধু স্বাধীনতা বিরোধী না, আপনাদের এক সময়ের সহযোগী সংগঠন কয়েকটা, যেমন মানে বাংলাদেশ জাসদ এবং গতকালকে বামপন্থীদের জোট, বাসদ, সিপিবি, এই দলগুলোর জোট, তারা বিবৃতি দিয়ে শেখ হাসিনার যে বিচার হয়েছে এর জন্য স্বস্তি প্রকাশ করেছে তারা। এগুলো সবকিছুকেই আমরা তারা আপনি দেখেন আজকে যেই আদালত রায় ঘোষণা করেছে সেই আদালতেই কিন্তু উল্টিয়ে রায় দিয়ে দিবে। এটা তো আমরা দেখেছি। আমরা গত 54 বছরের ইতিহাস, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আমরা দেখেছি এদেশের যত অন্যায় কাজ, আমরা বিভিন্ন এই 54 বছরে যখনই সামরিক জান্তারা, স্বৈরাচাররা যখনই ক্ষমতা দখল করেছে, সেটা কিন্তু বিচারকদের হাতেই সংবিধান সংশোধনী, কাটাছেঁড়া করা, বুদ্ধি বিবেচনা দিয়েছে। আমি নাম বলতে চাই না, এটা কিন্তু ঘটেছে। তার মানে এই নয় যে সকল রাজনৈতিক দলগুলো বিবৃতি দিয়েছে, স্বস্তি প্রকাশ করেছে, এটা তাদের মনের কথা না, এটা তাদেরকে বাধ্য করা হয়েছে। এটা এক ধরনের প্রেশার। এই প্রেশারে কারণে এরা বাধ্য হয়ে দিচ্ছে, তা নাহলে মামলা দিয়ে দেওয়া হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে, মিথ্যা মামলা দিয়ে তাদেরকে কারাগারে নিক্ষেপ করা হচ্ছে, বিচারে তারা জামিন দেওয়া হচ্ছে না, অথবা তারা সাজা দিয়ে দিবে ক্যাঙ্গারু কোর্ট বসিয়ে। বিভিন্ন কারণে এ ধরনের ঘটনা ঘটছে। এইগুলো ঘটনা, এটা জনগণের কথা না, এটা জনগণের বিশ্বাস করে না, জনগণ এটাকে মেনে নেয় না, এবং সেটা হলো গুরুত্বপূর্ণ। আর বিবৃতিজীবী কিছু মানুষ আমাদের দেশে আছে, বিবৃতিজীবী, এবং তথাকথিত রাজনীতিবিদের নামে নিজের পেশা, নিজের পকেট ভারীর রাজনীতি করা কিছু দল। এটা তো সাইনবোর্ড সর্বস্ব দল, রেজিস্ট্রেশন বিহীন দল, যার দলের মানে সভাপতি আছে, সেক্রেটারি কে সভাপতি, এরকম দল আছে অনেক। এই ধরনের দলের বিবৃতিতে এটা গ্রহণযোগ্য ব্যাপার না, এটা ধর্তব্য। এটা নিয়ে বাংলাদেশের মানুষও ভাবে না, এবং বাংলাদেশের মানুষ এদের প্রতি কোনো আস্থাও নেই। সুতরাং ওইটাকে ওইভাবেই বিবেচনা করা উচিত। আমরা তো দেখেছি যে জিয়াউর রহমান সাহেব বহুদলীয় গণতন্ত্রের কথা বলেন, কাদেরকে মানে সাইনবোর্ড সর্বস্ব পার্টি রাতের অন্ধকারে রাতারাতি তৈরি হয়েছে,
তার মানে কি ওই দলগুলো তৎকালীন স্বৈর শাসক জিয়াউর রহমানকে সমর্থন করেছে? দেখেছি আমরা, দেশবাসী দেখেছি, আমরা তো সেই ইতিহাস আমরা জানি। তো ওইগুলো নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। বাউদ্দিন নাসিম, এই অনুষ্ঠান যারা দেখছেন, আপনার অনেক নেতা কর্মী, তারা যেমন কর্মসূচি চাচ্ছেন, কর্মসূচির সুনির্দিষ্ট উত্তর চাচ্ছেন। আরেকটা ব্যাপার অনেকে খুব সবসময় যেটা আসে, যেমন একজন লিখেছেন SM শুভ, বাড়ি ওনাকে একটু জিজ্ঞেস করেন 5 আগস্টের পরে 20 জন অসহায় কর্মীর খোঁজ নিয়েছেন কি না, এর প্রমাণ দিতে হবে। আওয়ামী লীগ এত বড় দল, আমি ব্যক্তিগতভাবে যদি বলি, যিনি আমাকে প্রশ্ন করেছেন উনি করেছেন ওনার ব্যাপার, কিন্তু আমি বলি এটা বলার কোনো ব্যাপার না। বিশাল দল, অসংখ্য মানুষ, 20 জন না, কতশো 20 জনের জন্য আমরা চেষ্টা করেছি। আমি ব্যক্তিগতভাবে, আমার দল তো লক্ষ হাজার মানুষের কাছে দলের পক্ষ থেকে আমাদের মাননীয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা পাশে দাঁড়িয়েছেন। কারাগারের ছাত্রলীগের থেকে আরম্ভ করে অসহায় কর্মীদেরকে যাতে কিছু পিসিতে 2000 থেকে 5000 টাকা করে পাঠিয়েছেন আমাদের যে সকল অসহায় কর্মী, গরিব কর্মীদের, এরকমদের কাছে, ছাত্রলীগের আমাদের সেই তরুণ ভাইদের কাছে, যারা আমাদের আগামীর ভবিষ্যৎ, তাদেরকে গ্রেপ্তার করেছে শত শত। এগুলো করা হয়েছে, এগুলো আমরা দেখি, আমরা নিজেরাও করি, এবং অসংখ্য, এটা সংখ্যা দিয়ে আমি তাকে করছি। তবে হ্যাঁ, এটা সত্য, আমাদের যত মানুষকে গ্রেপ্তার করা হয়েছে, তার এত সংখ্যক নেতাকর্মী বিপদগ্রস্ত, এত শত শত লক্ষ নেতাকর্মী ক্ষতিগ্রস্ত, তাদের পাশে ওইভাবে আমরা পারিনি, এটা সত্য। প্রত্যাশা তারা যেভাবে করে আমাদের কর্মীরা, আমাদের সহযোদ্ধারা, আমাদের সহকর্মীরা, সেটা আমরা পূরণ করতে পারিনি। তাদের পাশে আরো বেশি দরকার, আমাদের উচিত আরো বেশি বেশি করে তাদের পাশে দাঁড়ানো। সেই চেষ্টাটা আমাদের আছে, সেই ভাবনা আমাদের আছে, আমরা চেষ্টা করি, প্রচেষ্টা চালিয়ে যাই, চেষ্টা চালিয়ে যাচ্ছি, আমরা বিশ্বাস। একটা প্রশ্ন হচ্ছে, বিএনপির মতো কোনো কর্মসূচি দেওয়ার দরকার নেই, এই মাস ওই মাস এগুলো করে তৃণমূলের আর কোনো ক্ষতি করবেন না, পারলে শক্ত কর্মসূচি দিন। দেখুন, এটা তো রাজনৈতিক দল, আমি একটা রাজনৈতিক দলের একজন সদস্য বলে তারা তাদের মতামত দিতেই পারে, আমি তাদের মতামতকে আমি সম্মান জানাই। তবে শক্ত দেব, নরম দেব না, শক্ত নরমের কিছু নেই। আন্দোলনের কর্মসূচি ধাপে ধাপে দিতে হয়, আন্দোলনের চড়াই উতরাই থাকে। 90-এর দশকের আপনারা দেখেছেন, 80-র দশকের আন্দোলন আপনারা করেছেন, আপনারা সাংবাদিকতা করেছেন, এই ভাইয়েরাও হয়তো অনেকে জানতে পারে, জানাই উচিত, আমি বলবো তাদেরকে জানা। উত্তাল আন্দোলনে গর্জে ওঠে ঢাকা সহ সারা দেশ, কিন্তু সরকারের, তৎকালীন সামরিক সরকারের কিন্তু পতন ঘটেনি। মানুষ জেগে উঠেছে, মনে হচ্ছে কালকেই পতন ঘটবে, অথবা মনে হতো, আপনার মনে আছে, মনে হতো এই সপ্তাহে আর পরে আর টেকবে না। এরকম করতে করতে কিন্তু আমাদের প্রায় 8 বছর লেগেছে, প্রায় 1 দশকের কাছাকাছি সময় লেগেছে। এটা একটা অভিজ্ঞতা। তো ওইগুলো তো আন্দোলন এক সময় তুঙ্গে ওঠে, আবার একটু ডাউন হয়, আবার জেগে ওঠে, এইভাবে দোলাচালের ভিতর দিয়ে একসময় জনগণের অংশগ্রহণ যখন ব্যাপক হয়, গণ অভ্যুত্থান ঘটে, জনগণের চাপে একটা সময় অবৈধ দখলদার সরকারের পতন ঘটে, পতন ঘটতে বাধ্য হয়। আমরা সেই পতনের পথ ধরেই আমরা আগাচ্ছি। এই যেমন এখন নির্বাচন নিয়ে যে গেম প্ল্যান করা হচ্ছে, এই নির্বাচনে আওয়ামী লীগকে বাদ দিয়ে অথবা আওয়ামী লীগের মতো জনপ্রিয় দলকে নিষিদ্ধ করে যারা নির্বাচন যে দখলদার ইউনূস সরকার করতে চাচ্ছে, এটা একটি পক্ষপাতমূলক, এটা অগণতান্ত্রিক। এই নির্বাচনে আওয়ামী লীগ, আমাদের নেতাকর্মীরা নির্বাচনে অংশগ্রহণ করতেছে, আওয়ামী লীগ নির্বাচনী দল, কিন্তু আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না। এটা কেমন কথা? এটা কোন গণতন্ত্রের ভাষায় আছে? এটা ফ্যাসিস্ট ইউনূসের গণতন্ত্র কি এরকমটা? এটা কি বাংলাদেশের মানুষ কি এটা চায়? না বিশ্বের উন্নত সমৃদ্ধ দেশগুলো যারা গণতান্ত্রিক ধারাবাহিকতায় মূল স্পিরিটে বিশ্বাস করে তারা চায়? নিশ্চয়ই চায় না। তারা মনে করে
সকলের মত প্রকাশের স্বাধীনতা আছে, সকলের অংশগ্রহণ করার অধিকার আছে। এই অধিকারকে যারা বঞ্চিত করতে চায় তারাই তো স্বৈরাচার, তারাই তো ফ্যাসিস্ট। এবং এই ফ্যাসিস্টদের বিপক্ষে আমাদের দায়িত্ব হলো মানুষের কাছে চাওয়া, এবং আমরা জনমতকে গড়ে তুলতে চাচ্ছি যে নির্বাচনে আওয়ামী লীগ থাকতে পারবেন, অংশগ্রহণ করতে পারবেন, যে নির্বাচনে আওয়ামী লীগের সভাপতি আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা নেতৃত্ব দিবে না, ওনাকে ওনার দল এবং ওনার নেতৃত্বে যে নির্বাচন হবে না, সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ যাবে না, ভোট কেন্দ্রে যাবে না, ভোট দিবে না। আওয়ামী লীগের নেতাকর্মীরা, আওয়ামী লীগের ভোটাররা, লক্ষ কোটি ভোটাররা অন্য কাউকে ভোট দেওয়ার জন্য তারা অপেক্ষা করে না, করার কোনো কারণ নেই। সুতরাং সেই নির্বাচন আওয়ামী লীগ আরেকটা বিষয় জানতে চাচ্ছি, অনেকেই দিচ্ছেন বিষয় করে জেলা, মহানগর, উপজেলা বিভিন্ন যে সাংগঠনিক যে গ্রুপিং যেগুলা এখন আছে, এই গ্রুপিং গুলা নিরসনের কোনো পদক্ষেপ আপনারা নিচ্ছেন কিনা? হ্যাঁ, ধন্যবাদ। আমরা সবসময়ের জন্য এই চেষ্টাটাই আমাদের আছে। আমরা এখন আমরা একটা কৌশল আমরা নিয়েছি, যেটা এইভাবে বলা ঠিক হবে কিনা, তবে আমরা জেলা, উপজেলা পর্যায়ে এবং ইউনিয়ন পর্যায়ে আমরা বর্ধিত সভা শুরু করব। ওইভাবে আমরা আমাদের কানেক্টিভিটিটাকে, সোশ্যাল কানেক্টিভিটিটাকে আমরা সাংগঠনিক স্ট্রাকচারের ভিতরে নিয়ে আসার আমরা কর্মসূচি নিয়েছি। আমরা শীঘ্রই এই নেটওয়ার্কটা গড়ে তুলতে পারলে আমাদের ভিতরের যে টুকটাক যে কিছু আছে সেগুলো দূর হবে, এবং দূর করাই এখন আমরা মনে করি আমাদের সবচেয়ে প্রথম দায়িত্ব। আর দায়িত্বশীল দল হিসাবে আমরা বিশ্বাস করি যে আমরা ঐক্যবদ্ধ থাকলে, আমরা তো ঐক্যবদ্ধ আছি, আমাদের নেতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, তার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ, এবং আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে আওয়ামী লীগ যে কোনো অপশক্তির বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে পারে, লড়াই করতে পারে এবং বিজয়ী হয়। এই ইতিহাস, অসংখ্য ইতিহাস ঐতিহ্য আছে। সেই জায়গায় দাঁড়িয়ে অনুষ্ঠানে এসেছিলেন তিনি আমাদেরকে বলেছেন এতদিন সরকার আওয়ামী লীগ সম্পর্কে মিথ্যা তথ্য দিয়েছে মানুষকে। সরকার বলেছে আওয়ামী লীগের নিষিদ্ধ করা হয় নাই, তা সাসপেন্ড করা হয়েছে কার্যক্রম, কিন্তু সন্ত্রাস দমন আইনে সাসপেন্ড করার কোনো বিধানই নাই, সাময়িক কিছু করার বিধান নেই। ওইখানে বিধানটাই হচ্ছে নিষিদ্ধ করা, যেটা কয়েকদিন আগে একজন বিদেশি মন্ত্রীর কাছে স্বীকার করেছেন প্রথমবারের মতো আওয়ামী লীগ নিষিদ্ধ, এবং ইলেকশন কমিশন তার নিবন্ধন বাতিল করেছে, অতএব আওয়ামী লীগের নির্বাচন করার কোনো সুযোগ নেই। উনি তো এক এক সময় এক এক কথা বলে। আপনি লন্ডনে যে বলেছেন সাক্ষাৎকারে, উনি কি বলেছেন আপনাদের মনে আছে? তখন বলছে নিষিদ্ধ করা হয় নাই, কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করা হয়েছে, ইলেকশন করতে পারবে, এটাও বলেছে। উনি এক এক সময় এক এক কথা বলে। এখন এটা হলো এমন একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, একজন দায়িত্বশীল জায়গায় সাংবিধানিক ভাবে একটা পদে বেআইনি ভাবে, অসাংবিধানিক ভাবে বসে উনি বেমালুম মিথ্যাচার, অসত্য কথা ধারাবাহিকভাবে আজকে একটা বলে, কালকে একটা বলে, তারপরের দিন আর একটা বলে। উনি অবশ্য একজন সিনিয়র মানুষ, ওনার অনেক বয়স হয়েছে, এ কারণে কি এগুলো মতিভ্রম হচ্ছে নাকি আমি বুঝতেছি না। এটা দেশবাসী বিবেচনা করবে। তবে তার একটা জিনিস মুখোশ উন্মোচিত হয়েছে, উনি সবসময় একটা নাটকীয়তার ভিতরে থাকে, এবং হাইপার টেনশনে যেমন থাকে, এবং নাটকীয় কথাবার্তা বলা, এবং উনি পুরনো কথাগুলো বেমালুম ভুলে যান, এবং মনে করেন এইগুলো বলতে বলতেই মানুষের দৃষ্টিকে আর একদিকে ডাইভার্ট করা সম্ভব। আমি জানি না এটা কি কারণে উনি বলেন, এবং তবে ওনার কথার সাথে, সত্যতার সাথে, বাস্তবতার সাথে, সংবিধানের সাথে এবং জনগণের চাওয়া পাওয়ার সাথে, প্রত্যাশার সাথে কখনোই কোনো মিল নেই। সবসময় উল্টো স্রোতে চলা, এবং একটা মনে হচ্ছে উনি নিজেই অরাজকতা অথবা বিশৃঙ্খলা এগুলো সৃষ্টি করে আমাদের এই প্রিয় মাতৃভূমি
আমাদের শান্তির বাংলাদেশ, উন্নয়ন অগ্রগতির উন্নয়নশীল রাষ্ট্রের যে দেশটি দেশরত্ন শেখ হাসিনা তিল তিল করে গড়ে তুলেছিলেন, সেই দেশটাকে ধ্বংস করাই মনে হয় ওনার একমাত্র কাজ, একমাত্র দায়িত্ব। এবং এই দায়িত্ব পালনের জন্য উনি যতদিন পারবে ততদিন পর্যন্ত এই অপকর্মগুলো চালিয়ে যাবেন। ওই জন্যই আমরা বারবার বলি, আমরা দেখেছি অনেক বিবেচনা করে জনমত যাচাই করেছি, জনগণের বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে আমরা আলোচনা করছি প্রতিনিয়ত। সকলের একটাই কথা, এখন আমাদের এই বাংলাদেশের জন্য সবচেয়ে বড় অভিশাপ হলো ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার দোসররা। এদের হাত থেকে যত আওয়ামী লীগের আন্দোলনের ইতিহাসটা হচ্ছে আন্দোলনে আওয়ামী লীগ শ্রেণী পেশার মানুষকে সংযুক্ত করে বহুদিনের ইতিহাস। এটা সম্প্রতি প্রকৌশলী, শিক্ষক এবং সাংবাদিকদের একটা বিবৃতি আমরা দেখেছি। কিন্তু আওয়ামী লীগের ক্ষমতায় থাকতে বিশেষ ইলেকশন আসলে যে পরিমাণ শিল্পীদের আমরা দেখতাম রিভলিউশন পেপারের জন্য ভিড় করতেন, আওয়ামী লীগ শিল্পীদের কিন্তু নামাতেই পারছে না। এটার কারণটা কি? দেখুন, আপনি শিল্পীদের উপরে দায় দিয়ে লাভ নেই। তারা তো সবচেয়ে, তারাও কিন্তু নিপীড়িত, নির্যাতিত। তারা মিথ্যে মামলা, হামলার, গ্রেপ্তারে, মব ভায়োলেন্সের মানে মব সন্ত্রাসীদের দ্বারা ক্ষতিগ্রস্ত মামলায় দেশে থেকে বিতাড়িত হয়ে বিদেশে অবস্থান করতেছেন। কারাগারের ভিতরে আছে আমাদের যে কামাল পাশা, চারুকলা ইনস্টিটিউশনের একজন পরিচিত, একটা বিখ্যাত নাম করা সাহিত্য শিল্পী, আর্টিস্ট। সে প্রগতিশীল আন্দোলনে, ওই জামাত শিবির, বিশেষ করে গোলাম আজমের নাগরিকত্ব বাতিলের যে আন্দোলনের নেতৃত্ব দিয়েছে কামাল পাশা, তিনি শিল্পী সাহিত্যিক, এই অঙ্গনের একজন উজ্জ্বল নক্ষত্র। তিনি কোথায়? কারাগারে, বিনা মামলায়, তার মামলার পর মধ্যে কারাগারে। কারণটা কি? অপরাধটা কি? সে শিল্পী সাহিত্যে যোগাযোগ করতেছিল, কথাবার্তা করতেছিল। এরকম অনেক। কোথায় আমাদের উদিসি, কোথায় আমাদের আপনার সাংস্কৃতিক যে সংগঠনগুলো আছে, সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতারা কোথায়? তাদের সবাইকে মামলা দেওয়া হয়েছে। নাট্যকর্মীরা, নাট্যকলার সাথে, নাট্যমঞ্চের সাথে, বিভিন্ন সিনেমা, কোথায় শিল্পী সাহিত্য, গায়ক, বিখ্যাত দেশাত্মবোধক গায়করাও তারা গান গাইতে পারে না, তারাও তাদের মতামত ব্যক্ত করতে পারে না। এটা তো আপনাদের বিরুদ্ধে আন্দোলনে ছিল উদিচি, আমাদের বিরুদ্ধে শহীদ মিনারের কর্মসূচিগুলো উদিচি অংশ নিয়েছে। এবং উদিচি যেহেতু সিপিবির সাথে কানেক্টেড, সিপিবি তো বিবৃতি দিয়ে স্বস্তি প্রকাশ করেছে শেখ হাসিনার যে শাস্তি হয়েছে তা নিয়ে, এবং সরকারকে সতর্ক করেছে শাস্তি কার্যকরের জন্য যাতে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করা হয়। মানে এটাকে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে নাই, এটাই এখন যে শাস্তি হয়েছে এই শাস্তিতে উদিসি কিন্তু সিপিপির অঙ্গ সংগঠন না, আমি এটা বলতে চাই। মানে উদিসি ছিল, উদিসি কমিউনিস্ট পার্টির লোকজনদের একটা প্রভাব আছে, কিন্তু উদিচিতে সব ধরনের প্রগতিশীল মানুষের, নাট্যকর্মী, শিল্পকলা, সাহিত্য, কবি, সাহিত্যিক, এদের অংশগ্রহণ আছে। এবং তারা বিরুদ্ধেও গান গেয়েছে, বিরুদ্ধেও তারা কাজ শুরু করেছে, এটা আমি জানি। সব কমিউনিস্ট পার্টি না। আমি সাংবাদিকদের বিবৃতিতে আপনাদের আমলের শীর্ষ নেতা যারা ছিলেন, সাংবাদিকদের যারা বড় বড় পদে ছিলেন, ওই বিবৃতিতে তাদের স্বাক্ষর ছিল না। বয়সের কারণে, ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে মব ভায়োলেন্সে, মব সন্ত্রাসীরা আক্রমণ করবে। 80 বছর, 70 বছর, 85 বছরের, 87 বছরের আব্দুল লতিফ সিদ্দিকীর কত মানুষকে যখন গায়ে হাত তোলে, যেখানে বীর মুক্তিযোদ্ধা 75 বছরের কানু ভাইকে যখন জুতার মালা পরিয়ে দিয়ে তাকে 2 গালে থাপ্পড় মারা হয়, তো এইগুলো দেখার পরে কোন এদেশে কোনো সম্মানীয় বয়সী মানুষের, কোনো বয়স সম্মানীয় গুরুত্বপূর্ণ পদের মানুষের কোনো মর্যাদা আছে কি বাংলাদেশে এই ইউনূস শাসনের আমলে, দুঃশাসনের আমলে? বলুন আপনি। সেক্ষেত্রে ভয়তাঙ্ক যে ভয়ের সৃষ্টি করে, ভয়ের রাজত্ব কায়েম করা হয়েছে, এটা ভয়টা উঠে যাক। এই মিথ্যে মামলা, মব সন্ত্রাস, জঙ্গিবাদীদেরকে পৃষ্ঠপোষকতা করা,
অস্ত্র নিয়ে, বেআইনি অস্ত্র নিয়ে, লুটের অস্ত্র নিয়ে, থানা লুটের অস্ত্র নিয়ে, জেলখানা লুটের অস্ত্র, গোলা বারুদ নিয়ে যারা দাপিয়ে বেড়াচ্ছে, যাদের বিচার করা হয় নাই, যাদেরকে ইনডেমনিটি দেওয়া হয়েছে, মানে কি আইনি রক্ষা কবচ দেওয়া হয়েছে 15 জুলাই থেকে আগস্ট, যত মৃত্যু হয়েছে, যত হয়েছে, এক্ষেত্রে আন্দোলনকারীদের কোনো মামলা দেওয়া যাবে না। এই আন্দোলনকারী কারা? কারা সেই আন্দোলনকারী? এই খুনিরা, খুনিদেরই তো বৃহৎ অংশ। তো সেখানে আপনি যেটা বলতে চাচ্ছেন, এরা বয়সী হয়ে ঝুঁকি নিতে পারে না, এরা তো সবাই রাজনীতিবিদ না। রাজনীতিবিদরাই তো পারে না, ঝুঁকি নিতে পারেনি জীবন বাঁচাবার জন্য। জীবন বাঁচাবার জন্য কোন আপনাদের কর্মীদের পোস্ট আসতেছে গ্রুপিং নিয়ে, একজন বারবার করে লিখছেন ফেনী জেলার দুটি গ্রুপিং এর কারণে নেতা কর্মীরা আন্দোলনে সেভাবে নামতে পারছে না। এটা দুঃখজনক। এরকম যেই জায়গাগুলো তো আছে, আমরা এগুলো নিরসন করব এবং আমরা মনে করি এই 17ই নভেম্বরে মাননীয় নেত্রীকে নিয়ে যে অবৈধ ক্যাঙ্গারু কোর্ট যে রায় দিয়েছে, এই রায়ের পরে আমাদের নেতাকর্মীরা যাদের ভিতরে কিছুটা ডিফারেন্স আছে, বিভেদ বা অনৈক্য আছে, সে অনৈক্য এখন ঐক্যের পথে হাঁটছে এবং এটা আমাদের জন্য আমি মনে করি সাপে বর হয়েছে। এবং এখন কিন্তু আমাদের নেতাকর্মীরা একাট্টা হচ্ছে, আর যারা ভাগ করে দেখায়, ভাগ করার চেষ্টা করে, এটা আবার কিছু লোক আছে কিন্তু যে আওয়ামী লীগ এক নাই, আওয়ামী লীগের ভিতরে গ্রুপিং আছে, এটা বলে বাহাদুরি নেওয়ার চেষ্টা করে আর আওয়ামী লীগকে দুর্বল করার একটা পায়তারা। ওরা বোঝে না, অথবা উদ্দেশ্য প্রণোদিত ভাবেই ওইটা করে আওয়ামী লীগের এক নাই, ফেনীতে এক নাই, কিংবা আমার বাড়ি মাদারীপুর, আমার মাদারীপুরের আওয়ামী লীগের ভিতরে ভাগ আছে, এগুলা বলবে। এখন এগুলো নিয়ে তো কথা বলার কিছু নাই, কিন্তু আমি বলি যদি মানুষের স্বাভাবিক রাজনীতি, স্বাভাবিকভাবে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা হয়, আওয়ামী লীগকে এবং বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে যদি বাংলাদেশে ফিরে আসার যে সাংবিধানিকভাবে দুর্নীতি এখনো প্রধানমন্ত্রী, সেই মর্যাদা সম্মানের দিয়ে তাকে যদি ফিরে বাংলাদেশে যাওয়ার পরিবেশ সৃষ্টি করা হয়, সেক্ষেত্রে সাধারণ মানুষের যে ঐক্য, তৃণমূলের মানুষের যে ঐক্য, অধিকার প্রতিষ্ঠার যে ঐক্য, সে ঐক্য কিন্তু এই ছোটখাটো অনৈক্যতে কোনো ক্ষতি করে, কোনো সমস্যা করবে না। জনগণের গতকালকে বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। মুক্তিযুদ্ধের মাধ্যমে সেনাবাহিনীর ওই অনুষ্ঠানে আমরা মুক্তিযুদ্ধ বিরোধীদের আমরা দেখেছি এবং সেনাবাহিনী প্রধানকে সেনাবাহিনী পদকে ভূষিত করা হয়েছে। সেখানে অনেকে মন্তব্য করেছেন এই পদকটা, এই পুরস্কারটা আওয়ামী লীগকে বিতাড়ানোর উনি ভূমিকা রেখেছেন, এর জন্য উনি মন্তব্য করবেন। বিচার করেছে তো অবৈধ দখলদার সরকার, সেক্ষেত্রে তার যার যার ভূমিকা আছে, যার যার এখানে ব্লেসিং আছে, অবশ্যই তাদেরকে আমরা নিন্দা জানাই এবং এই কর্মকাণ্ডের নিন্দা জানাই। তাদের প্রতি আমাদের ধিক্কার থাকবে এবং আমাদের ঘৃণা থাকবে, সে যেই হোক। তবে প্রথম প্রধান টার্গেট, প্রধান লোকটি হলো অবৈধ দখলদার ইউনূস এবং তার প্রতি আমাদের ঘৃণা, আমাদের প্রতিবাদ, আমাদের তার বিপক্ষে জনমত তৈরি করে তাকে সবার আগে বিদায় করা এখন সময়ের ব্যাপার বলে আমরা মনে করি। এবং তার সাথে যারা যারা সম্পৃক্ত, যারা মহান মুক্তিযুদ্ধের বিপক্ষে এই ঘাতক স্বাধীনতা জামাত, শিবির, যুদ্ধ অপরাধী, এমনকি বিএনপি, যারাই জড়িত, যারা দেশের বিপক্ষে জড়িত, তাদের সাথে যারা জড়িত, সে কোন বাহিনীর প্রধান অথবা কোন কি, এটা আমাদের বিবেচ্য বিষয় না। আমরা ব্যক্তিগতভাবেই আমরা দেখব, কারণ একটা বাহিনীর নাম বলা মানে তো পুরো বাহিনী সবাই তো এর সাথে সম্পৃক্ত না, সুতরাং সবাইকে কথা আমরা বলতে পারি না, বলা উচিত না। আমাদের দায়িত্ব আছে, সেই জায়গায় আমরা বলতে চাই যে যেই হোক, একটা যে বিচারপতি যে রায় ঘোষণা করেছে, সে মিথ্যা যুক্তি দিয়ে এবং উদ্দেশ্য প্রণোদিত ভাবে যে রায় ঘোষণা করেছে, তাকেও তো আমরা নিন্দা জানাই। তার এই অপকর্মের বিরুদ্ধেও তো আমাদের প্রতিবাদ, আমাদের ক্ষোভ, এবং এটা বাংলাদেশের মানুষের ক্ষোভ। সেটা যেই হোক, অবৈধ দখলদার ইউনূস থেকে আরম্ভ করে, সেটা যদি পুলিশের
যদি ৭১-এর দোসর হিসাবে পুলিশেরও কোনো কর্মকর্তারা থাকে, তাকেও একইভাবে দেখা হবে, অথবা র্যাব, অথবা বিজিবি, অথবা সেনাবাহিনী, অথবা আইন সরকারি প্রজাতন্ত্রের যে কোনো কর্মকর্তা যদি কেউ উদ্দেশ্যপ্রণীতভাবে বেআইনি এই অপকর্মের সাথে অতিরিক্ত আগ্রহ নিয়ে যদি কেউ কোনো কাজ করে, তার প্রতি আমাদের ঘৃণা, ক্ষোভ, প্রতিবাদ এটা থাকবে এবং থাকবেই, অবশ্যম্ভাবী থাকবে। আজকে আমাদের অনুষ্ঠানে ব্যারিস্টার তানিয়া আমির বলেছেন এই রায়ের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে অনেক কিছু করার আছে। আপনারা কি কোনো উদ্যোগ নিচ্ছেন আন্তর্জাতিকভাবে রায়ের বিরুদ্ধে? অবশ্যই। আপনি আন্তর্জাতিকভাবে তো আমরা একাধিক কার্যক্রম করেছি, একাধিক আন্তর্জাতিক আদালত, হেগে আমাদের দলের পক্ষ থেকে, ভিকটিমদের পক্ষ থেকে সেখানে গিয়েছে, সেখান থেকে রায় বেরিয়েছে, এবং আন্তর্জাতিক আদালতে জাতিসংঘের ইস্যুও আমাদের করা হয়েছে, এবং এগুলো লন্ডন ভিত্তিক বিখ্যাত এটা আইনি সংস্থা, তারা এর কাজ নিয়ে তারা কাজ শুরু করেছে। তো এগুলো জায়গা থেকে আমরা খুব পজিটিভ সিগন্যাল পাচ্ছি, পজিটিভ সমর্থন আমরা পাচ্ছি, এবং এগুলো সবগুলোই কিন্তু আলটিমেটলি এই অপকর্মের দায়টা কিন্তু অবৈধ দখলদার সরকারের উপরে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে যাচ্ছে। এবং আমরা খুবই আশাবাদী এই বেআইনি কার্যক্রম করে পার পেতে পারবেন না। আমাদের প্রিয় নেত্রী, শ্রদ্ধেয় নেত্রী দেশরত্ন শেখ হাসিনার কিছুই করতে পারবেন না। উনি নিজেও বলেছে, আমি এটা কেয়ার করি না, বরঞ্চ গতকালকে আমরা আমাদের অনুষ্ঠানে সঙ্গীত সরকার বলে শিল্পীকে এনেছিলাম, যে একটা ভারতীয় ছেলে, পূর্বপুরুষরা বাংলাদেশের, এবং গত 15 মাস ধরে সে কিন্তু বিশাল রোল প্লে করছে প্রতিবাদী গানগুলা, এবং তার সঙ্গে কথা বলে আমাদের মনে হয়েছে তার একটু সাপোর্ট দরকার। আপনি বাউদ্দিন নাসির খুবই আপনি এমন একজন মানুষকে এনেছেন, আমি ব্যক্তিগতভাবে নিজেই তার ভক্তে পরিণত হয়েছি। আমি তার গান শুনে আমি উদ্দীপ্ত হই, আমি তার গান শুনে তার প্রতিবাদী কণ্ঠের গানের সুর, তার প্রতিটি শব্দ চয়নের ভিতর দিয়ে আমি এত মনোযোগ দিয়ে আমি তার গান শুনি, আপনি বিশ্বাস করতে পারবেন না। আমার খুব মনে হয়েছে এ ধরনের একজন শিল্পী মনে হয় আমাদের গোটা বাংলাদেশের মানুষকে, বিবেকবান মানুষের বিবেকে তিনি কিন্তু নাড়া দিতে সক্ষম হয়েছে। বিশাল একটা আন্দোলন তৈরি করেছে সে, প্রতিটা গান সে লিখেছে, প্রতিটা একটা ঘটনার পরে সে গানগুলো লেখে। আর গান সে এক শিল্পী, তো শিল্পী, তার তো কোনো সীমার বর্ডার দিয়ে তাকে সীমানা ভিতরে নিয়ে আসা যাবে না। সে যে অসাম্প্রদায়িক চেতনার, সে যে একজন দুস্থের পক্ষে, ক্ষতিগ্রস্ত মানুষের, নির্যাতিত মানুষের পক্ষে তার কণ্ঠ, এবং সে অনবরত ভাবে যে কঠোর পরিশ্রম করে যাচ্ছে, এবং তার কৌশল, তার শিল্পকলা, তার যে অবিরাম যে যুদ্ধ, এ মনে হয় যে আমার মনে হয় একটা সম্মুখ যুদ্ধ অথবা সমরাস্ত্রের যুদ্ধের চাইতেও বড় যুদ্ধ একজন মানুষ তার একটি একটা গিটার, একটি হারমোনিয়াম দিয়ে একটি কণ্ঠ কিভাবে জাগ্রত করতে পারে তবলা দিয়ে, এটা বিরাট। ছেলেদেরকে সাপোর্ট দেওয়ার দরকার, আমি বাউদ্দিন নাসির, এই ছেলেটাকে সাপোর্ট দেওয়া দরকার। আপনি যথার্থই বলেছেন, এবং এটা একটা গুরুত্বপূর্ণ, যদি এই ধরনের মানুষদেরকে তো সবার উচিত এগিয়ে আসা। আপনি যেমন যেটা উপলব্ধি করেছেন, আপনাকে ধন্যবাদ। এবং আমরা নিজেরাও, আপনি জানেন আমরা সবাই তো বিপদের ভিতরে, প্রবলেমের ভিতরে, তারপরও এই ধরনের মানুষের কাছে উৎসাহ দেওয়া দরকার, তার সাপোর্ট দরকার। শুধু অর্থনৈতিক সাপোর্ট না, আমি মনে করি বহু ধরনের সাপোর্ট তাকে দেওয়া যেতে পারে, বহু ধরনের সাপোর্ট দেওয়া যেতে পারে, দেওয়া উচিত। এবং আজকে আমরা যে আলোচনা করছি এটাও আমি মনে করি তার জন্য একটা বিরাট সাপোর্ট, এবং আমরা আরো বেশি বেশি করে আলোচনায় আনবো। এবং আপনি যে নিয়ে এসেছেন, আমি মনে হয় আপনাকে তার দু একটা গানও কখনো না কখনো আমি আপনাকে পাঠিয়েছি, কারণ আমি এমনও সময় গিয়েছে এই খারাপ দিনগুলোতে, এখনো খারাপ দিন, প্রতিটি মুহূর্তেই আমাদের জন্য খারাপ, এবং খারাপকে জয় করেই তো আমাদের এগিয়ে যেতে হবে, এটা আমি বিশ্বাস করি। এবং এভাবেই আমার
জীবনের অভিজ্ঞতা থেকে এভাবেই আমরা বিজয়ী হই। রাজনৈতিক কর্মীরা এই বিশ্বাসের জায়গাটা আমাদের খুব দৃঢ় থাকে। তো সেই জায়গাটাকে আরো সুদৃঢ় করার জন্য আপনার ওই শিল্পী, ওর নাম হলো বাবু সম্ভবত, না? সঙ্গীত সরকার, নিক নেম বাবু। সঙ্গীত সরকারের গান চমৎকার। এবং আমরা শেষ করব, কিন্তু আমাদেরকে একটু আলো দেন, কি কর্মসূচি আসছে সামনে? আমরা শান্তিপূর্ণ কর্মসূচি দিয়েই আমরা শুরু করব, তবে আমাদের ধৈর্যের বাঁধা ভেঙে যেতে চাক এটা আমরা চাই না। আমাদের কর্মীদেরকে আমরা শান্তির পথে হাঁটার জন্য অহিংস কর্মসূচি দেব। তবে এই দখলদার সরকার বেআইনিভাবে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করবে, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার কে বাদ দিয়ে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করবে। সেই নির্বাচনে আমরা মানুষের কাছে আমাদের আহ্বান থাকে এই নির্বাচনকে প্রত্যাখ্যান করা, এবং প্রয়োজনে ভোট কেন্দ্রে যাবে না, এবং দরকার হলে ভোট কেন্দ্রে যাতে ভোটাররা না আসে তার জন্য সর্বাত্মক প্রস্তুতি নিয়েই এই ভোট থেকে জনগণের অংশগ্রহণ থেকে জনগণকে সরে যাবার জন্য যা যা করা দরকার প্রতিহত করা, অথবা তাদেরকে জনগণ যাতে প্রতিহত করে এই নির্বাচনকে ভণ্ডুল করে দেয় সেই আহ্বান আমাদের থাকবে এবং সেই প্রচেষ্টা আমাদের থাকবে। কারণটা হলো আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো নির্বাচন হতে পারে এর ইতিহাস কিন্তু বাংলাদেশে গত 54 বছরে নেই। আর আওয়ামী লীগের সৃষ্টি থেকে আওয়ামী লীগ কিন্তু কোনো নির্বাচন থেকে সরে দাঁড়ায়নি। আওয়ামী লীগ হলো নির্বাচনমুখী দল। আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করে এই সামরিক শাসনের আমলে, স্বৈরাচারের আমলে, আইয়ুব ইয়াহিয়ার আমলে আওয়ামী লীগ, ইয়াহিয়ার আমলে, হ্যাঁ আওয়ামী লীগ কিন্তু নির্বাচন থেকে দূরে থাকে। আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং গত 54 বছরের একই ধারাবাহিকতা আওয়ামী লীগ যে নির্বাচনে থাকে না, অংশগ্রহণ করে না, সেই ইলেকশন থেকে কিভাবে সেই সরকারের পতন হয় তার প্রমাণ তো বেগম খালেদা জিয়ার 15ই ফেব্রুয়ারি ইলেকশন করে 12 দিনও তার সরকার টিকে থাকতে পারেনি। এরকম অনেক উদাহরণ আছে। আইয়ুব ইয়াহিয়া খান মুক্তিযুদ্ধ চলাকালীন সময় নির্বাচন করেছিল, সেই নির্বাচনও কিন্তু টিকে নাই। এ ধরনের, সেই জন্য আমরা বলি আওয়ামী লীগকে বাদ দিয়ে, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার কে বাদ দিয়ে বাংলাদেশে ইলেকশন, সেই ইলেকশন বাংলাদেশের জনগণ মানবে না। বাংলাদেশের জনগণ সেই ইলেকশন হতে দিবে না। বাংলাদেশের জনগণ তার আগেই অবৈধ দখলদার ইউনূস সরকারকে বিদায় করে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, সাংবিধানিক শাসন ব্যবস্থা। আপনার বক্তব্যে আমরা একটা ধারণা পেলাম যে আগামী যে কর্মসূচিগুলো আসবে সেগুলো মূলত টার্গেট থাকবে এই নির্বাচনের বিরুদ্ধে। আমরা নির্বাচনের বিরুদ্ধে না, আমরা নির্বাচনের পক্ষে। আওয়ামী লীগ আপনাদের বাদ দিয়ে যে নির্বাচনের চেষ্টা চলছে এর বিপক্ষে। প্লাস হচ্ছে হঠাৎ করে আবার কয়েকদিন ধরে রিফাইন আওয়ামী লীগের কথাবার্তা শোনা যায় মাঝে মাঝে। আপনাদের বাদ দিয়ে একটা আওয়ামী লীগকে নির্বাচনে দাঁড় করানো, এটা কোনো ধারণা পান আপনারা? এগুলো নিয়ে পরিষ্কার কথা, আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এক ও অভিন্ন। মানে এটা একজন আরেকজনের পরিপূরক। আওয়ামী লীগের পরিপূরক এবং শেখ হাসিনার পরিপূরক। এটা হলো আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু কন্যা। এবং বঙ্গবন্ধুর আদর্শ হলো আমাদের মূল মানে কেতাব, হ্যাঁ, আদর্শ। তো সেইটাকে বাদ দেওয়ার জন্য চিন্তা অতীতে বহু করেছে, জিয়াউর রহমান করেছে, এমনকি এরশাদ সাহেবের সময়ও হয়েছে, পরবর্তী সময়ে বহু হয়েছে। এটা সম্ভব হয়নি। দেখা গিয়েছে যারাই করার চেষ্টা করেছে আওয়ামী লীগ থেকে বেরিয়ে যে আরেকটা আওয়ামী লীগ বানানোর ব্র্যাকেট আওয়ামী লীগ করার চেষ্টা করেছে, রিফাইন বলেন আর যেটাই বলেন, এগুলো ধোপে টেকেনি, টেকবে না, টেকার কোনো কারণ নাই। আমি মনে করি অতীতের যে কোনো সময় চেয়ে এখন যেমন দুর্যোগ, দুঃসময়, ক্রান্তিকাল আমরা পার করছি, সে কারণে